লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। আজ বৃহস্পতিবার, অর্থাৎ সময় হয়েছে হারিয়ে যাওয়ার ভয়ের রাজ্যে। ভূত.com-এর একটা স্পেশাল এপিসোড, যেটা আমরা প্রতি বৃহস্পতিবারে করে থাকি। আজকেও তেমনই একটি এপিসোড নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি রাসেল, শুধুমাত্র আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে। এবং এই চ্যানেলটিকে আপনারা ভালোবাসা দিয়ে আজকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, তার জন্য মনের গভীর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করছি এভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আরও একবার জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহেই আমাদের সাথে একজন থাকবেন। যদি প্রতি সপ্তাহে না হয় তাহলে এক সপ্তাহের ব্যবধানে একজন করে থাকবেন, বা তার বেশিও থাকতে পারেন, যিনি সরাসরি আপনাদেরকে ঘটনা শোনাবেন এবং যে কোনো বিষয় নিয়ে তাকে প্রশ্নও করতে পারবেন আপনারা। যদি কোনো ঘটনার মধ্যে কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো কিছু শুনতে চান বা জানতে চান, সেটা কিন্তু আপনারা করতে পারেন। আমরা ঠিক করেছি যে মঙ্গলবারে আমরা সেরকম একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো এখন থেকে। এবং আপনারা যারা এখনও পর্যন্ত এই বিষয়ে জানেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেলে খোঁজ নিলে জানতে পারবেন। আর একটা জিনিস বলবো, আমরা তো চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, আপনাদেরও সহযোগিতা চাই। যে সমস্ত ফেক চ্যানেলগুলো রয়েছে, সেই সমস্ত ফেক চ্যানেলে দয়া করে আমাদের শুনবেন না, এবং আপনারা শুধুমাত্র আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেল থেকেই ভূত.com উপভোগ করুন। তাতে আমাদের সবারই অনেক বেশি সামনে এগিয়ে যাবার প্রেরণা থাকবে। আমি চলে যাব আমাদের আজকের স্টোরিতে। আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.স্বাধীন। আজকে যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন জিয়াদ, তাকে আপনারা সবাই চেনেন এবং জিয়াদের অনেক ঘটনা আপনারা এর আগে শুনেছেন, এবং জিয়াদ খুব চমৎকারভাবে লেখেন বলেই আমরা বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করেন সেটি। এবং আপনারা বারবার করেই যখনই আমরা লাজিম ইয়াসের জিয়াদের ঘটনা নিয়ে এসেছি আপনাদের সামনে, আপনারা প্রশংসাই করেছেন। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আর দয়া করে যারা শুনছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগাবেন। এবং সেই সাথে লাভটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, সব ধরনের আপডেট পেয়ে যাবেন। সেটাও একটা ভালো ব্যাপার। কোনো শো বা কোনো কিছু মিস করা যাবে না একেবারেই। শুক্রবারেও কিন্তু আমরা এখন নতুন একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি ইউটিউব চ্যানেলে। সুতরাং আজকে যেমন শুনবেন, আগামীকালও শুনতে ভুলবেন না। চলে যাচ্ছি ঘটনায়। হঠাৎ করে ভয়ানক একটি ঘটনার সূত্রপাত ঘটে। একের পর এক মারা যেতে থাকে মানুষ। পুরো গ্রামে ভয়ানক এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা হওয়ার আগেই গ্রামের মানুষ নিজ নিজ বাড়ির থেকে বের হওয়া বন্ধ করে দেয়। এমনকি জেলেরাও রাতের বেলা মাছ ধরা ছেড়ে দেয়। কিন্তু কেন? কিসের এমন আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে? আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি রহস্যময় অধ্যায় নিয়ে। শুরুতেই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার সাথে ঘটে যাওয়া ছোট একটি ঘটনার জের ধরে। আজকে এই ঘটনাটি যে জায়গা বা যে গ্রামকে কেন্দ্র করে, সেটি উল্লেখে নিষেধাজ্ঞা থাকায় আমি এই ঘটনায় সেটির উল্লেখ করতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটির বিবরণ দেয়া যাক শুরুতেই। সাল 2024, দিনটি ছিল পবিত্র ঈদুল আজহার পরদিন। সেদিন আমার পরিবারের সকলেই বেড়াতে চলে যায় আমার দাদুমণির বাবার বাড়িতে।
কিন্তু আমি সেদিন তাদের সাথে যেতে পারিনি, কারণ সেদিন আমরা বন্ধুরা মিলে অন্য একটি জায়গায় ঘুরতে যাবার পরিকল্পনা করছিলাম। যাই হোক, বন্ধুদের সাথে ঘোরাঘুরি শেষ করে আমার বাসায় ফিরতে ফিরতে বেজে যায় রাত 10টা। পুরো বাসা একদম ফাঁকা। এসে আমার খুবই খারাপ লাগতে শুরু করে। এজন্য আমি মন স্থির করি যে আমিও চলে যাব আমার দাদুমণির বাবার বাড়িতে। বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে দাদুমণির বাবার বাড়ির রাস্তায় একটি ভাঙা ব্রিজ আছে, কারণ সেখানে নির্মাণ কাজ চলছিল, যার ফলে সে রাস্তায় রাতের বেলায় কোনো প্রকার যানবাহন চলাচল করত না। রাতের বেলায় সেই রাস্তা দিয়ে শুধুমাত্র 2টা বাইক চলত। এর জন্য 11টা নাগাদ আমি বেরিয়ে পড়ি পায়ে হেঁটে দাদুমণির বাবার বাড়ির উদ্দেশ্যে। পুরো রাস্তা একদম নীরব, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক। কেমন যেন কোনো জনমানবের আনাগোনা নেই। এভাবে প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে যাই মুসলিম পাড়া কবরস্থানের সামনে। সেই কবরস্থানের সামনে পৌঁছাতেই আমি দেখতে পাই ভয়ানক একটি বিষয়, যে বিষয়টি আমার পুরো শরীরকে ভয়ে ঠান্ডা করে দেয়। কবরস্থানের ভেতরে জ্বলতে থাকা লাইটে স্পষ্ট আলোয় আমি দেখতে পাই কবরস্থানের শেষ মাথায় 3 পা বিশিষ্ট কুমির আকৃতির বিভৎস একটি প্রাণী ঠিক মানুষের মতো করে দাঁড়িয়ে আছে। সেই প্রাণীটির পুরো শরীর কালো কোনো পিচ্ছিল বর্ণ দ্বারা আবৃত, এবং এই প্রাণীটির দেহ কুমিরের মতো হলেও সেই প্রাণীটির মাথা খুবই অস্বাভাবিক আকৃতির। তার পুরো মাথায় অনেকগুলো বড় বড় শিং। প্রাণীটি আমার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল বিধায় সেই সময় আমি তার মুখমণ্ডল দেখতে পাইনি। সেই প্রাণীটি দেখা মাত্রই আমি প্রাণপণে দৌড়াতে শুরু করি। এভাবে কিছুটা সময় দৌড়ে আমি চলে আসি কবরস্থান থেকে কিছুটা সামনে একটা বাজার ছিল। সেই বাজারে পৌঁছে ভাগ্যক্রমে আমি একটি চায়ের দোকান খোলা পাই। এরপর আমি সেই চায়ের দোকানে বসে আমার ছোট চাচাকে কল করি এবং তাকে কল করে বলি আমি বাজারের এখানে আছি, কোনো বাইক এসে যেন আমাকে বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচা চলে আসেন। এরপর আমরা দুজনে মিলে দাদুমণির বাবার বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার পরিবারকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি জানাই। যাই হোক, এরপর আমি স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। সেই রাতেই আমার প্রচণ্ড জ্বর আসে। আমার এমন অবস্থা দেখে পরদিন সকালে দাদুমণি তার চাচাতো ভাই ফারুক দাদাকে ডেকে নিয়ে আসেন আমার ঝাড়ফুঁক করাবার জন্য। ফারুক দাদা তিনি ছোটখাটো একজন রাখি। এরপর আমার থেকে সকল ঘটনা শুনে ফারুক দাদা বলেন, বাবা, গতকাল রাতে তুমি খুবই খারাপ একটা কিছুর সম্মুখীন হয়েছিলে। তুমি যেটি দেখেছ সেটা খুবই ভয়ানক একটি জিনিস। এই বলে ফারুক দাদা আমাকে ঝাড়ফুঁক করতে থাকেন। ঝাড়ফুঁক শেষে দাদা বলতে শুরু করেন ঘটনা। সাল 1965। ফজরের সালাত আদায় করে আমি সবেমাত্র বাড়ি ফিরছি। এমন সময় হঠাৎ করে মনির মাঝির ছেলে মহিম আমার বাড়িতে আসে। মহিম বাড়িতে এসেই হন্তদন্ত হয়ে আমাকে বলতে শুরু করে, চাচা, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলেন, আমার বাবার ভয়ানক জ্বর এসেছে। তিনি গত রাতে মাছ ধরতে গিয়ে খুবই ভয়ানক কিছু একটা দেখেছেন। চাচা, তাড়াতাড়ি চলুন আমাদের বাড়িতে। মহিমের সকল কথা শুনে আমি তার সাথে যাই তার বাড়িতে। মনির মাঝির বাড়িতে পৌঁছে দেখি মনির মাঝি বিছানায় শুয়ে জ্বরের মাথায় প্রলাপ বকছে। এরপর আমি তাকে পানি পড়া খাইয়ে কিছুটা শান্ত করে জিজ্ঞেস করি যে সে গতকাল রাতে মাছ ধরতে গিয়ে কি এমন দেখেছে। আমার প্রশ্নের উত্তরে মনির মাঝি ভয়ার্ত গলায় বলতে শুরু করেন, প্রতিদিনের মতো গতকাল রাতে স্বাভাবিকভাবে আমি মাছ ধরতে বেরিয়ে পড়ি নৌকা নিয়ে নদীতে। পূর্ণিমা থাকার কারণে সে রাতে আমি খুব ভালো মাছ পাচ্ছিলাম। এভাবেই মাছ ধরতে ধরতে একটা সময় আমি পৌঁছে যাই মুসলিমপাড়া কবরস্থানের পাশে। মুসলিমপাড়া কবরস্থানের কাছাকাছি আসতেই আমি চাঁদের স্বচ্ছ আলোতে দেখতে পাই ভয়ানক একটি বিষয়। আমি দেখি 3 পা বিশিষ্ট কুমির আকৃতির বিভৎস একটি প্রাণী কাফনে মোড়ানো একটা লাশ কবর থেকে তুলে নিয়ে তার 2 হাতে আঁকড়ে ধরে আছে। সেই প্রাণীটির পুরো মাথায় অনেকগুলো বড় বড় শিং, মুখ ভর্তি অসংখ্য তীক্ষ্ণ দাঁত, এবং সেই প্রাণীটির মুখমণ্ডলে ছোট ছোট 6টি চোখ। প্রতিটি চোখ জল জল করছিল।
এটা দেখা মাত্রই আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার চিৎকার শোনার সাথে সাথে সেই প্রাণীটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়েই সেই প্রাণীটি বীভৎসভাবে গর্জন করে ওঠে এবং তার হাত দিয়ে আঁকড়ে ধরে কাফন মোড়ানো লাশটি ঠিক বুকের জায়গায় কামড় বসিয়ে সেখান থেকে মাংস খেতে থাকে। এই ভয়ানক বিষয়টি দেখা মাত্র আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি প্রাণপণে বৈঠা চালিয়ে সোজা বাড়ি ফিরে আসি। এরপর রাত থেকেই আমার প্রচন্ড জ্বর এসেছে বাবা। আপনি গ্রামবাসীকে নিয়ে কবরস্থানে যান, একবার দেখে আসুন সেই লাশের কি অবস্থা। এই বলে মনির মাঝি জ্ঞান হারায়। এরপর আমি মনির মাঝিকে ঝাড়ফুঁক করে তার বাসা থেকে বেরিয়ে গ্রামবাসীর সকলকে এই বিষয়টা জানাই এবং সকলে মিলে কবরস্থানে যাই। কবরস্থানে পৌঁছে আমরা দেখতে পাই একটা ভয়ানক বিষয়। আমরা দেখি একটি কবর এবড়ো খেবড়োভাবে খোঁড়া এবং সেই কবরের ঠিক পাশে পড়ে আছে একটি লাশ। সেই লাশটির অবস্থা খুবই ভয়ানক। সেই লাশটির মাথা থেকে ধর আলাদা করা, শুধুমাত্র মাথার অংশটি একদম অক্ষত আছে। এছাড়া সেই লাশটির শরীরে কোনো অংশেই মাংস অবশিষ্ট নেই। এটা দেখা মাত্রই উপস্থিত আমরা সকলেই ভয় পেয়ে যাই। এসব কি হলো? কেন হলো? কিভাবে হলো? এর কোনো কুল কিনারা আমরা করতে পারছিলাম না। যাই হোক, এরপর আমরা সবাই মিলে জানাজা পড়ে সেই লাশের অংশ বিশেষ আবার কবরে দাফন করে দেই। এই সকল ঘটনার পর পুরো গ্রামে এই বিষয়টি ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রায় 2 দিন সবকিছু ঠিক ছিল। 2 দিন পরে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। সকালে হঠাৎ করেই মনির মাঝির প্রতিবেশী মাসুদ ভাই হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি বলে ওঠেন, ভাই তাড়াতাড়ি চলুন, মনির মাঝির বাড়িতে ভয়ানক একটি কাণ্ড ঘটেছে। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি তাড়াতাড়ি ছুটে যাই মনির মাঝির বাড়িতে। তাদের বাড়ি পৌঁছে আমি দেখতে পাই গ্রামের অনেক মানুষের ভিড়। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে মনির মাঝির বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমি দেখতে পাই বীভৎস একটি দৃশ্য। আমি দেখি মনির মাঝি সহ তার বাড়ির 3 জন সদস্যের লাশ মেঝেতে পড়ে আছে। সেই 4টি লাশের অবস্থাও ঠিক কবরস্থানে পড়ে থাকা লাশের মতো। তাদের মাথা থেকে ধর আলাদা করা। 4টি লাশের মাথার অংশটি একদম অক্ষত আছে। এছাড়া সেই লাশগুলোর শরীরের অবশিষ্ট অংশে কোনো মাংসের চিহ্ন মাত্র নেই। এই সকল বিষয় দেখার পর আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায়। এসব কি শুরু হলো এই গ্রামে? আমরা কেউ কুল কিনারা করতে পারছিলাম না। যাই হোক, এরপর গ্রামবাসী সকলে মিলে সেই লাশগুলোকে যথাসম্ভব গোসল করিয়ে দাফন করে দেয়। এই ঘটনার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে 3 পায়া নরখাতকের আতঙ্ক। সন্ধ্যা হওয়ার আগেই গ্রামের মানুষ নিজ নিজ বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি জেলেরা পর্যন্ত মাছ ধরতে যায় না। 3 পায়া নরখাতকের আতঙ্কে পুরো আতঙ্কিত গ্রাম। যাই হোক, এই ঘটনার প্রায় 10 দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু 11তম দিনের মাথায় এই মৃত্যুর খেলার আবার পুনরাবৃত্তি ঘটে। হরিশ মাঝির বাড়িতে পাওয়া যায় হরিশ মাঝি সহ তাদের পরিবারের 2 জন সদস্যের লাশ। সেই 3টি লাশেরও ঠিক একই রকম অবস্থা। এই মৃত্যুর খেলা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। কেন এই মৃত্যুর খেলা শুরু হলো কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। এসবের একটি সমাধান করতে গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নেন আমাদের 3 গ্রাম পরে রামদাস নামক একজন প্রবীণ কবিরাজ ছিলেন, তার কাছে এই বিষয়টি জানাবেন, যদি তিনি এর কোনো বিহিত করতে পারেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। আমরা গ্রামবাসী মিলে সেই কবিরাজের কাছে গেলাম, সকল ঘটনা তাকে জানালাম। আমাদের সকল ঘটনা শুনে তিনি 2 দিন পর আবার আসতে বললেন। পেরিয়ে যায় 2 দিন। 2 দিন পর আমরা আবার সেই কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যেতেই তিনি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আপনাদের গ্রামে ভয়ানক এক নরখাতক জিনের আবির্ভাব হয়েছে। এই জিনটির নাম হচ্ছে রিমাস কাইলাম।
এই জিনটি আপনাদের গ্রামে প্রবেশ করেনি। এই জিনটিকে প্রায় 400 বছর আগে ইরান থেকে একজন পরহেজগার ব্যক্তি রূপার একটি কলসে বন্দি করে সাগরে ফেলে দিয়েছিলেন। আপনাদের গ্রামের হরিশ মাঝি, যাকে এই জিনটি মেরে ফেলেছে, সে মাছ ধরতে গিয়ে সেই কলসটি পায় এবং সেই কলসের মুখ খুলে সেই জিনটিকে মুক্ত করে দেয়। এই জিনটির প্রধান খাদ্যই মানুষের মাংস। এই জন্যই এই জিনটি এতগুলো মানুষকে খেয়ে ফেলেছে। দেখি এই সমস্যা থেকে আপনাদের মুক্ত করতে পারি কিনা। এই বলে কবিরাজ আমাদের বিদায় দেন। এর প্রায় 4 দিনের মাথায় সেই কবিরাজকেও জিনটি মেরে ফেলে। সেই কবিরাজের লাশটিও অন্য 7টি লাশের মতো একই অবস্থায় পাওয়া যায়। কবিরাজের মৃত্যুর পরে ঘটে এক অদ্ভুত ঘটনা। কবিরাজের মৃত্যুর পর হঠাৎ করে এই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায়। এরপর অতিবাহিত হয়ে যায় অনেকগুলো বছর। এতগুলো বছরে কোনো দিনও সেই নরখাদক জিনকে আর গ্রামে দেখা যায়নি এবং এমন কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। কিন্তু এই 2019 সালে আমাদের গ্রামে একজন রাতের বেলা কবরস্থানের পাশে হেঁটে যাবার সময় সেই ভয়ানক প্রাণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই জিনটিকে দেখার পর সেই ছেলে কোনো প্রকার ক্ষতি হয়নি। এই বলে ফারুক দাদা তার ঘটনা শেষ করেন। সেই প্রাণীটিকে দেখার পর আমার একদিন জ্বর ছিল। এরপর আমি একদম সুস্থ হয়ে যাই। আমার আর কোনো সমস্যা হয় না। প্রিয় লিসেনার্স, কি অদ্ভুত একটা ঘটনা। হঠাৎ করে গ্রামে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা, আবার হঠাৎ করেই সেই মৃত্যুর খেলা একদম বন্ধ হয়ে যায়। এই মৃত্যুর খেলা কেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, এই বিষয়ে কেউ কিছু জানতেও পারল না, রয়ে গেল একটি রহস্য হয়ে। আবার হঠাৎ এত বছর পর সেই 3 পায়া নরখাদককে কেন আবার দেখা গেল, সেই বিষয়টি নিয়েও কেউ কোনো কিছু বলতে পারছে না। কি রহস্যময় একটা ব্যাপার। পরিশেষে একটি কথাই বলতে চাই প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনাবার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতি নিয়ে। প্রিয় লিসেনার্স, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আপনাকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাই লাজিম ইয়াসার জিয়াদ, যে আপনি এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করছি যারা শুনেছেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন এবং ভালো লাগলে আমাদেরকে তো অবশ্যই জানাবেন। আমরা আজকে একটা নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে একটু আপনাদেরকে বলে দিই যে এই যে ঘটনাটি আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত, এই ঘটনাটি শুনে আপনাদের কি মনে হলো বা আপনারা কি চিন্তা করছেন এই ঘটনাটি শোনার পর? আমার তো মনে হয় যে এই ঘটনাটির প্রথম থেকে শেষ পর্যন্তই রহস্যময়। একটি জিন, যেই জিনের প্রধান খাদ্য মানুষের মাংস, সেই জিন তো কারোর জন্য নিরাপদ নয় এবং এই জিনটি এই গ্রামে ফিরে আসছে এবং যে নির্দিষ্ট সময় পরে সেই জিনটিকে আর কেউ দেখছে না এবং মৃত্যুর মতো ঘটনাও আর ঘটছে না। আমার কাছে, আমি তো একেবারেই কি বলবো, যে এই সমস্ত ব্যাপারে অজ্ঞ একজন মানুষ, তারপরে আমার স্বাভাবিক চিন্তা যেটা বলে সেটা হচ্ছে এই জিনটি হয়তো শুধু এই গ্রামে নয়, আরও অনেক গ্রামেই যায় বা অনেক জায়গায় যায় বা অনেক দেশে যায় এবং সেখান থেকে সে এইরকমভাবে তার খাদ্য সংগ্রহ করে। একটি জায়গা থেকে খাদ্য সংগ্রহের পরে আমার ধারণা আরেকটি জায়গায় চলে যায় এবং সেখান থেকে খাদ্য সংগ্রহের পরে আরও একটি জায়গায় এবং আবারও অনেক বছর পরে প্রথম জায়গাটিতে, অর্থাৎ যেই জায়গাটির কথা এখন নিয়ে আমরা আলোচনা করছি সেই জায়গাটিতে আবারও ফিরে আসে। এইটাই একটা সহজ সমাধান। কিন্তু এই জিনটি একটা কলসিতে বন্দী ছিল এবং অন্য একটা দেশ থেকে এসছেই বলে আমার মনে হয়েছে এই জিনটির গণ্ডি শুধুমাত্র বাংলাদেশে না, অর্থাৎ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা শুনছি বসে, তাদের সবার কাছেই আমি বলবো যে আপনাদের সবার কাছে আমার একটা কথাই বলার আছে, সেটি হচ্ছে যে কোনো সময় আপনিও এই 3 পেয়ে এই প্রাণীটিকে, অর্থাৎ এই জিনটিকে আবিষ্কার করতে পারেন এবং এটা
আমি চাইবো না যে কেউ মানে এরকম ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হন বা এরকম ধরনের একটা পরিস্থিতি অবলোকন করুন, কারণ এটি একেবারেই ভালো কোনো কিছু না এবং এটি শুধু মানুষকে ক্ষতিই করে। ভাবতে পারেন যে একটি মানুষের মানে মাথাকে ধর থেকে আলাদা করে ফেলা হয় এবং মাথাটা সে খায় না। আমার ধারণা যে মাথাটা খায় না এই কারণে যাতে করে সেই লাশটিকে শনাক্ত করা যায়, কার দেহ খেলো সেটা যেন শনাক্ত করা যায়। আর যেহেতু প্রধান খাদ্য মাংস, নাহলে তো মুখ টুক সব কিছু খুবলে খাওয়ার কথা ছিল। কি অদ্ভুত একটা ব্যাপার, এবং কেমন যেন শুনলেই গাটা শিউরে ওঠে, এরকম একটা মানে একটা অন্য ধরনের একটা অনুভূতি হয়। যাই হোক, এটা নিয়ে আমরা আরও জানবো এবং এটার উৎপত্তি তো আমরা জানি না। আমি লাজিম ইয়াসির জিয়াদ আপনাকে বলবো যে কোনো একজন বিজ্ঞ মানুষের সাথে আপনি আরও মানে এই প্রাণীটি সম্পর্কে বা এই জিনটি সম্পর্কে আরও একটু জানুন, যে স্পেসিফিক কোনো গ্রামেই কি তাদের আগমন ঘটে, নাকি কোনো গ্রামের কেউ তাকে আমন্ত্রণ জানায়। যেমন এখানে আপনারা একটা মাঝির কথা বলেছেন, হরিশ মাঝির কথা, তিনি নাকি কলসির মুখ খুলে ফেলেছিলেন। তো কলসির মুখ খুলে ফেলেছিলেন, ব্যাপারটা এরকম হতে পারে। আচ্ছা, আমার কাছে আরেকটা জিনিসও মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় বা অন্য কেউ হয়তো মাঝখানে এই জিনটিকে বন্দি করে ফেলে, আবার যখন ছাড়া পায় তখন সে আবার হয়তো আসে। এরকম অনেক কিছু হতে পারে। আপনার কি মনে হয় সেটা কিন্তু আপনি আমাদের ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে লিখতে পারেন, এবং আমি চাইব একটু বড় করেই লিখুন, কারণ আমি আপনাদের কমেন্টগুলো আমি জানি না সবগুলো আমি হয়তো রিপ্লাই দেই না বা কোনোটাই সবসময় রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমি না খুব মন দিয়ে পড়ি, কারণ কমেন্ট পড়লে হয় কি আপনারা কি চাচ্ছেন সেটা খুব চমৎকারভাবে বোঝা যায়। সুতরাং ফেসবুকে দেন আর ইউটিউবে দেন, দয়া করে আপনারা একটু কমেন্ট করবেন এবং কমেন্টটা করার পর লিভ করবেন, এটা আমার আপনার জন্য অনুরোধ। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম এবং অনেক বিশ্লেষণধর্মী কথা হলো। আপনারাও যদি পার্টিসিপেট করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং সেটা নিয়ে আমরা ভবিষ্যতেও কথা বলতে পারি। আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকলে পাঠিয়েও দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, russell.booth.com@gmail.com, সেখানে পাঠিয়ে দিন। আমরা সবসময় থাকবো আপনাদের প্রতীক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে বলি যে ভূত.com-এর বৃহস্পতিবারে যে এপিসোডটি, সেই এপিসোডটির একটি ব্যাপার হচ্ছে যে আমরা শুরু করি একটি নতুন ঘটনা দিয়ে এবং তারপরে আমরা এমন কিছু ঘটনা সংযোজন করি, যেমন শুক্রবারের সব ঘটনাই নতুন। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম ঘটনাটা যেটা করি সেটা হচ্ছে একদম নতুন একটি ঘটনা, বা দ্বিতীয় ঘটনাটা অনেক সময় নতুন হয়। আর তারপর থেকে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের জনপ্রিয় কিছু ঘটনা, যেগুলো অনেকে শুনেছেন অনেকে শোনেননি, সুতরাং আপনারা শুনলেই বুঝতে পারবেন। যারা শুনেছেন তাদেরকে আমি জোর করে শুনতে বলবো না, কিন্তু আমি জানি যে অসংখ্য মানুষ শোনেননি, তাদের জন্য আমাদের বাকি আয়োজন। আর যদি আপনি আরও একবার শুনতে চান, শুনতে শুনতে ঘুমিয়ে যেতে চান, তাহলে তো খুবই ভালো কথা। তো আমরা সেরকম কিছু ঘটনা আপনাদের এখন শোনাবো। আমাদের সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমি বিদায় নিয়ে নেব তার আগে আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমি বিশ্বাস করব যে একটা অংশ আমাদের আজকের এই এপিসোডের আপনি মিস করবেন না। ভালো থাকুন, আপনারা সবাই ভালোর দলে থাকুন। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনাগুলোতে। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আপনাদের আরও একটি ঘটনা আমি পড়ে শোনাতে চাই, আর সেই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অর্ণব, খুলনায় থাকি। 12 সাল থেকে ভূত FM-এর সাথে ছিলাম, কিন্তু হঠাৎ যখন বন্ধ হয়ে যায় খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তাই প্রায় পুরনো এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। কিন্তু এক বন্ধুর মাধ্যমে 6-7 মাস আগে আমি জানতে পারি ভূত.com নামে একটা শো হচ্ছে, যেটার হোস্ট হচ্ছে আমাদের প্রিয় রাসেল ভাই। ভালোবাসা, আবেগ, খুশিতে অনেক কথা বলে ফেললাম। এখন মূল ঘটনায় আসি। সালটা 2018। আমি প্রাইভেট একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার ছিলাম।
আমাদের কিছু টার্গেট থাকতো সেলসের ওপরে, যেটা প্রতি সপ্তাহে আমার হিসাব ক্লোজ করতে হতো। আমাদের অফিস ছিল খুলনা ময়লাপোতা। তো ঘটনার দিন হিসাবে একটু ঝামেলা শুরু হলো। আমি কোনোভাবে ক্যাশের হিসাব মিলাতে পারছিলাম না, তাই বারবার চেষ্টা করে যাচ্ছিলাম। অবশেষে আমার কাজ হলো। ঘড়িতে দেখি রাত 1:10। তো খুলনা যারা থাকেন তারা জানেন রাত 1টা তেমন কিছু না, আর আমার বাড়ি যেতে বাইকে 15 মিনিট লাগবে। তাই ধীরে ধীরে বের হলাম। বাইরে তখন হালকা মুষলধারে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি যেটা করলাম, মেইন রোড থেকে গিয়ে একটু দ্রুত যাওয়ার জন্য বসুপাড়া কবরখানার রোড ধরি। তো বলে রাখা ভালো, কবরখানার 2টা গেট ছিল। আমার যেতে হলে 2টা পার হয়ে যেতে হবে। তখনও কোনো প্যারানর্মাল কিছু হবে এসব আমি চিন্তাও করিনি। কিন্তু আমি যখন পেছনের গেটের প্রায় কাছাকাছি আসি, খুব মৃদু একটা আওয়াজ আমার কানে আসে। কোথায় যাস? খুবই অল্প সময় শুনেছি বলে তেমন একটা পাত্তা দেইনি, কিন্তু আমি রাসেল ভাইয়া যখন গেটটা পার হই, সাথে সাথে খুবই বড় এবং বাজখাই গলায় কে যেন বলে ওঠে, বললি না কই যাস? আমি তখন হুট করে বাইক ব্রেক করে ফেলি, কয়েক মিটার সামনে গিয়ে দাঁড়াই। তারপর আমি নেমে পেছনে দেখতে যাই কে ডাক দিল। বলে রাখা ভালো, প্রতি সপ্তাহে আমি এখানে নামাজ পড়তে আসি, আব্বা এবং দাদির কবর জিয়ারত করে যাই। তাই ভেবেছি পরিচিত কেউ ডেকেছে। কিন্তু ভাইয়া, আমি যখন গেট থেকে ভেতরে তাকাই, দেখি কেউ নেই। হঠাৎ একটা শীতল বাতাস কান ঘেঁষে বেরিয়ে গেল, আর শরীরের লোম দাঁড়িয়ে গেল। অনেক দূরে একটি কুকুরের খুব ভয়ঙ্করভাবে আর্তনাদ শুনতে পেলাম। প্রচণ্ড ভয় পেয়ে আল্লাহু আকবার বলে আমি বাইকের দিকে দৌড় দেই। কোনো মতে স্টার্ট দিয়ে বাসায় চলে আসি। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু শেষ হয়নি। আমি বাসায় এসে সকালে ঘুমিয়ে পড়েছি। আমি রুমে গিয়ে চেঞ্জ করে ওয়াশরুমে যাই। তো হাত মুখ ধোয়ার জন্য আমি যখন বেসিনের ট্যাপ খুলে মুখে পানি দেই, 1বার 2বার 3বার যখন দিতে যাব, তখন আমার চোখ পড়ে সামনের আয়নায়। তখন যেটা দেখি সেটা কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আয়নার ভিতরে যে মানুষটি, সেটি এক দৃষ্টিতে আমাকে দেখছে এবং একটি হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করছে। একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। পরদিন 12টায় আমি জেগে উঠি। আমার বাসার সবাইকে ঘটনা খুলে বলি। তারা স্থানীয় একটি এতিমখানার হুজুরকে ডেকে নিয়ে আসে। সে শুনে বলে, আমি যখন ওই পথ দিয়ে আসছিলাম, তখন খারাপ একটা জিন ওই পথ দিয়ে যাচ্ছিল। সে আমাকে দেখে ওখানে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর নাম নেয় সে তখন কিছু করতে না পেরে পিছু পিছু বাসায় চলে আসে। কিন্তু কেন যে সে আমার ক্ষতি করতে পারেনি সেটা সে বলতে পারেনি। হুজুর আমাকে পানি পড়া দেয় এবং তাবিজ দিয়ে চলে যায়। আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এই ছিল ঘটনা ভাইয়া, সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরও অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমি গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি আপনার স্টোরিটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। ভালো লাগলেই আমরা খুশি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা।